নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকাল পরশু অনুষ্ঠানে। দেখুন, আজকে মানুষের কোথাও না কোথাও একটা প্রত্যাশা হচ্ছে তার তার ধনী হওয়া, তার তার রিচ হওয়া, তার আর্থিক জায়গাটাকে মজবুত করা। কারণ মানুষ আজকে বুঝতে পেরেছেন যে মানি ইজ সুইটার দ্যান হানি। ইভেন আমি বিলিভ করি যে হয়তো টাকা সব কিছু নয়, আবার টাকাকে আপনি উপেক্ষা করবেন বা অর্থ ছাড়া আপনি সুখে শান্তিতে সব কিছু আপনার ইচ্ছা স্বপ্ন পূরণ করবেন, এটাও কিন্তু বাস্তব পরিস্থিতিতে একেবারেই আমার মনে হয় যে অলীক কল্পনার মতো, একটা অলীক ভাবনা। এটা টাকা পয়সার গুরুত্ব প্রচুর প্রচুর, এবং আপনার কাছে যখন অর্থ থাকবে তখন আপনি নিজের ইচ্ছেতে চলতে পারবেন, আপনি অন্যের জন্য করতে পারবেন। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি নিজের জীবনকেই চালাতে পারবেন না, সংসার তো তারপরে। আর অন্যের জন্য ভাবা আপনার কাছে তখন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন ছাড়ার কিছু হবে না। স্বপ্ন, শুধু স্বপ্ন। আপনি ভাববেন যে আমি কারোর জন্য কিছু করলে ভালো হতো, সম্ভব নয় করা। আর্থিকভাবে যদি আপনি দুর্বল হন তো। আর্থিকভাবে দুর্বল মানুষকে আমি বহু কষ্ট সহ্য করতে দেখেছি, বহু কষ্ট সহ্য করতে হয় তাদের। এমনকি অনেক সময় সন্ততি বাবাকে মাকে গুরুত্ব দিতে চায় না যদি তার হায়ার এডুকেশনের অর্থ বাবা মা জোগাড় করতে না পারে বা তার শখ আহ্লাদ ইত্যাদি পূরণ করতে না পারে। আমি দেখেছি অর্থ না থাকলে মানুষ চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে পেতে পারে না। অনেক ক্ষেত্রে গাফিলতির সামনাসামনি মানুষকে হতে হয়, ত্রুটি বিচ্যুতি মানুষকে পেতে, মানে খুব রূঢ় বাস্তব সামনে চলে আসে যদি আপনার কাছে অর্থ না থাকে। তো আমি বিশ্বাস করি যে অর্থ অনেক কিছু, অনেক কিছু। এটা আমার পার্সোনাল বিলিভ। আমি জানি না স্যার কীভাবে ব্যাখ্যা করবেন, বাট আমি মনে করি অর্থ অনেক কিছু। অর্থ থাকলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, অপরকে ভালো রাখতে পারবেন, আপনি লিড করতে পারবেন। মানে ইউ উইল বিকাম এ লিডার। ইফ ইউ ডু নট হ্যাভ মানি ইন ইউর হ্যান্ড, দেন আই থিঙ্ক ইউ ডু নট থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ লিডার ইন দ্য সোসাইটি। ইউ ডু নট থিঙ্ক অ্যাজ এ লিডার ইন ইউর ফ্যামিলি। ফ্যামিলিতেও আপনি লিডার হতে পারবেন না আপনার হাতে যদি অর্থ না থাকে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি আপনাকে সঠিক সম্মানই দেবে না। আপনার হয়তো বা রেদার সেখানে প্রচুর পরিমাণ জ্ঞান আছে, আপনার মধ্যে বিদ্যা আছে। কিন্তু একদিন আমার মনে আছে একটা অনুষ্ঠানে মনিদা বলেছিলেন যে আপনাকে অর্থ রোজগার করতে গেলে সামহাউ আপনাকে ক্র্যাক হতে হবে। মানে ইউ হ্যাভ টু বি ডিফারেন্স, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, you have to be extraordinary, you have to be that uncommon from the common people, uncommon from the common people। আপনি সাধারণ লোকের চাইতে আনকমন হতে হবে আপনাকে। আপনার মধ্যে শুধুমাত্র বিদ্যা থাকলে হবে না, তাহলে আপনাকে লোক বিদ্যে বোঝাই বাবু মশাই বলবে যদি আপনি সেই বিদ্যাকে কাজে না লাগাতে পারেন। অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে। এবার আসুন, আমার সব কিছু রয়েছে কিন্তু আমার তবু অর্থ আসছে না কেন? এই প্রশ্ন কি আপনি কখনো নিজেকে করেছেন? আমার মধ্যে বিদ্যা রয়েছে, আমার মধ্যে ক্র্যাক করবার একটা মানসিকতা রয়েছে, আমার মধ্যে এক্সেপশনালিটি রয়েছে, আমার মধ্যে অর্থ রোজগার করা সব থেকে যেটা বেশি আমি মনে করি দ্যাট ইজ হাঙ্গার, খিদা। অর্থ রোজগার করবার জন্য খিদে দরকার, সেই খিদে রয়েছে। কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারছেন না, আপনার হাতে অর্থ আসছে না, আসলেও চলে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, থাকছে না কিছু। কেন? এর কারণটা অনুসন্ধান করে বহু কারণ বেরোয়, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে বাস্তু। একটা বড় কারণ হচ্ছে বাস্তু। বাস্তুর ক্ষেত্রে যদি আপনার প্রপার অ্যালাইনমেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু অর্থ রোজগারের জায়গাটা তৈরি করতে পারবেন না। এটা বাস্তব সত্য, আপনি নিজেও মেনে দেখেছেন অনেক ক্ষেত্রে। যারা আমাদের টিভির অন্ততপক্ষে ড্রিম ডেস্টিনির এই অনুষ্ঠান যারা দেখেন তারা অনেকাংশে জ্যোতিষ সম্পর্কে অজ্ঞ হয়ে জেনে বুঝে প্রোগ্রাম দেখতে বসেন, এবং ক্রমাগত মনিদার প্রোগ্রাম দেখতে 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 মানুষের মধ্যে একটা জ্যোতিষ সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং নিজেকে মানুষ নিজে চিনতে পারেন। আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখতে গেলে নিজেকে আগে ভালো করে আয়নার সামনে সাবমিট করা দরকার। তো সেই ক্ষেত্রে বাস্তুর অ্যালাইনমেন্ট খুব ভালো দরকার, বাস্তুর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো দরকার। এই বাস্তুর অ্যারেঞ্জমেন্টের মধ্যে জলের কল কোথায় থাকলে আপনার কাছে অর্থ আসবে? আপনার কাছে
অর্থ আসবে কোথায়, আপনার মেইন ডোর হতে পারে, প্রবেশদ্বার কোথায় হবে, বাড়ির দরজা কোথায় হবে, রান্নাঘর যেখানে আপনি রান্না করছেন কোথায় হবে, টয়লেট কোথায় হলে আপনি অর্থ রোজগার করতে পারবেন, আবার কোথায় টয়লেট হলে আপনি অর্থ রোজগার করতে পারবেন না, বাড়ির সিঁড়ি কোথায় হবে, তবে সেটা আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করবে, সাবমার্সেল কোথায় হবে, তাহলে আপনি অর্থ রোজগার করতে পারবেন, নচেত নয়। মেইন মিটার বক্স কোথায় হবে, যাতে আপনি অর্থ রোজগার করতে পারবেন, নচেত নয়। বাড়িতে ইনভার্টার ইউজ করেন অনেকে, বা বাড়িতে অনেকে জেনারেটর থাকে অথবা ট্রান্সফরমার থাকে বাড়ির বাইরে বা বাড়ির ভেতরে, যেগুলো কমপ্লেক্সের মধ্যে যারা থাকেন, অনেক সময় ইনবিল্ড জেনারেটর থাকে ভেতরেই, তারা জেনারেটর রুম করেন। এটা কোথায় রাখবেন, ইনভার্টার কোথায় থাকবে, ট্রান্সফরমার কোথায় থাকবে, সেপটিক ট্যাঙ্ক কোথায় থাকবে। আমি মনে করি ঈশ্বর মানুষকে তৈরি করেছেন, ঈশ্বর মানুষকে তৈরি করেছেন। এটা মনিদার প্রোগ্রামে মনিদা বহুবার বলেছেন যে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন, মানুষ ঈশ্বরের সৃষ্টি। আমি মনে করি মনিদার প্রোগ্রাম থেকে যেটুকু ছোট মানুষ, আমি ছোট জ্ঞান, অল্প জ্ঞান, খুব সীমিত জ্ঞান আমার, তো তার মধ্যে থেকে বলছি যে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন। দ্য হিউম্যান বিং ইজ দ্য প্রপার অ্যালাইনমেন্টেড ফিগার। হিউম্যান বিং, মানুষ সব থেকে পৃথিবীতে বড় অ্যালাইনমেন্টেড ফিগার। এর থেকে বেশি অ্যালাইনমেন্ট আর কারোর মধ্যে নেই। এত সমঝোতা, দেখবেন গাড়ির একটা চাকা ছোট বড় হলে গাড়ি ঠিকঠাক চলবে না, গাড়ি যদি আপ ডাউন থাকে গাড়ি চলবে না। যদি দেখবেন গাড়ি শোরুমে নিয়ে গিয়ে অ্যালাইনমেন্ট করতে হয়, হুইল অ্যালাইনমেন্ট করতে হয়, কেন? যে চাকা যাতে ঠিকঠাক ঘোরে, নাহলে ঘষবে, নষ্ট হবে, বল বিয়ারিং নষ্ট হয়ে যাবে, চলবে না। মানুষ হচ্ছে ঈশ্বরের সবথেকে বড় সৃষ্টি, দেবতার সবচেয়ে বড় সৃষ্টি, প্রপার অ্যালাইনমেন্ট। সামান্য ত্রুটি বিচ্যুতি হলে দেখবেন মানুষ শরীর বিকল হয়ে যাবে। ব্রেন, আমার একজন পরিচিত মানুষের ব্রেনে আঘাত লেগেছে, সে পুরো বেড রিডেন, সে কথা বলতে পারছে না, শুধু চোখ খুলে রয়েছে, তার কোনো ভাব নেই, বিকার নেই, আবেশ নেই, কিচ্ছু নেই। ঠিক সেই রকম এই প্রপার অ্যালাইনমেন্টের সঙ্গে বাস্তুর অ্যালাইনমেন্ট যখন মিলবে, আমি কেন এই কথা বলছি, দীর্ঘদিন ধরে ড্রিম ডেস্টিনি দেখে এবং তারপরে গত কয়েকদিন ধরে স্যারের আশীর্বাদে যখন এই চেয়ারে বসতে পারি, তখন এই প্রোগ্রামকে খুব কাছ থেকে দেখার সুবাদে আমি বুঝেছি যে বাস্তুর অ্যালাইনমেন্টের সঙ্গে যখন হিউম্যান বিংয়ের অ্যালাইনমেন্ট মিলবে, তখনই আপনি কিন্তু আপনার সঠিক ইচ্ছা, আকাঙ্ক্ষা, উইশ সবটা পূরণ করতে পারবেন। তো আসুন স্যারের কাছে যাব এবং অবশ্যই আজকে বাস্তুর ওই অ্যারেঞ্জমেন্টগুলো কিভাবে আমার অর্থ আগমের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে পারে জানবো। স্যারকে স্বাগত। হ্যাঁ, নমস্কার, থ্যাংক ইউ খুব সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আচ্ছা, প্রথমত বলি যে আমাদের রাশিচক্র যেটা আমরা পাই, সেটা সোলার যে সিস্টেম, যে প্ল্যানেটসগুলো যেখানে যেরকম বসে থাকে, সেগুলোকে পরিবর্তন করার জায়গাটা একটু কম থাকে। হ্যাঁ, ডেফিনেটলি তার নেগেটিভ প্রভাবকে কম করার কিছু প্রয়োগবিদ্যা জ্যোতিষশাস্ত্রে আছে। এছাড়াও আমার ইনভেন্টেড বা আমার বিভিন্ন জায়গা থেকে নেওয়া তথ্যগুলো দিয়ে মানুষের প্ল্যানেটারি পজিশনগুলোকে ইনফ্লুয়েন্স করা যায়, যে সোলার সিস্টেম, প্ল্যানেটারি সোলার সিস্টেমকে ইনফ্লুয়েন্স করা যায়, যেটা হয়তো আপনার ফরে নেই বা কম ফরে আছে, তাকে বেশি ফরে আনার জন্য। কিছুক্ষণ আগে অদ্ভুত একটা কথা উনি বললেন যে ব্রেন, বলতে বলতে মনে পড়লো যে হিউম্যান ব্রেন এর আনুমানিক ওজনটা মোটামুটি পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 1400 গ্রাম মতন, মেয়েদের ক্ষেত্রে 1200 গ্রাম মতন, অ্যাভারেজ 1.5 কেজি। 35 বছর বয়সের পর থেকে খুব হালকা হালকা 1-2 গ্রাম করে ব্রেনের ওয়েটটা কমতে আরম্ভ করে। এই বাস্তুর সাথে আমাদের ব্রেনের কিন্তু বিশেষ ভূমিকা আছে। বাস্তু বাড়িকে আমরা বলি ভবন, দেখেন নাম লেখা থাকে, মাতৃভবন, পিতৃভবন, আশীর্বাদ ভবন, অনেক কিছু ভবন লেখা থাকে। ভবন কথাটা এসছে ভাবনা থেকে। ভাবনাটা হয় কিন্তু এখান থেকে। তো আমি অনেক স্টাডি করে, বাস্তুর প্রচুর ডিপ স্টাডি করে বুঝেছি যে বাড়ির বিভিন্ন জায়গার অ্যালাইনমেন্ট, যেটা উনি বললেন, ঠিকই বললেন, মানুষের বডির সাথে বাস্তুর যদি অ্যালাইনমেন্ট, জিওমেট্রিক্যাল ফিগারটাকে এক করে দেওয়া যায়, আপনি অনেকখানি বেশি অ্যাচিভ করতে পারবেন। আপনি ব্রেনের দ্বারা অনেক কিছু আপনি পেতে পারেন, এবং এখানেই কিন্তু সম্পদ লুকিয়ে আছে। আমরা বলি না এখানে কপাল। বেসিক্যালি আমি যেটা বুঝেছি, আমাদের রত্ন, মন্ত্রপাঠ, কিছু সিস্টেম, সিম্বল, যজ্ঞাদি ক্রিয়া, অগ্নিহোত্র যজ্ঞ, বিভিন্ন প্রয়োগবিদ্যা সব কিছু ব্রেনকে নিয়ন্ত্রণ করে। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। আমার মা আপনার প্রোগ্রাম নিয়মিত দেখেন, আর মানে আমরা অনেক উপকার পেয়েছি। আমার মায়ের বাতে ব্যথা এইসবের জন্য ওনার নম্বর লিখে
মানে অনেকই উপকৃত হয়েছে। কে বলছেন আপনি? আপনি কে বলছেন? হ্যাঁ, আমি নিবেদিতা বলছি, আমি কলকাতা থেকে বলছি। কলকাতার কোথায়? আমি বাবুইটা থেকে বলছি। আমি নিজের ব্যাপারে কলকাতার বাগুড়া থেকে। আপনার মা নাম্বার লিখে উপকার হয়েছে, কিসের নাম্বার লিখে উপকার হয়েছেন? উনি ব্যথার জন্য নাম্বার লিখেছিলেন, আপনি যে নাম্বার দিয়েছিলেন। আচ্ছা, আপনার কোনো আত্মীয় স্বজনও কি উপকার কেউ পেয়েছে মানে নাম্বার টাম্বার দিয়ে? জানেন আপনি না সেটা জানেন না? না, আমার মানে মেসমশাই থেকে শুরু করে মাসি থেকে শুরু করে মামার বাড়ি থেকে শুরু করে সমস্ত যারা আত্মীয় স্বজন আছে সবাই আপনার প্রোগ্রাম দেখেন এবং আপনি যেগুলো বলেন সেগুলো মানে নিয়মিত মেনে চলেন। এবং তারা ওই নাম্বারগুলোকে লিখে উপকার পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে নাম্বারটা কাজ করছে। আপনার নাম্বারগুলোকে একদম পুরো অন্যের মতো এখন বিশ্বাস করি। হ্যাঁ, মানে এটা কাজ করছে, এটা প্রবেবল। মানে কেউ কিছু বললেও কোনো যায় আসে না, যে নাম্বার লিখলে মানে ভালোই হয়। মানে ফ্রি অফ কস্টে যদি এটা গুড লাক পাওয়া যায় আমরা নেবো না কেন? তবে হ্যাঁ, কনফিডেন্স তো আছে আমাদের। হ্যাঁ, কি বলছেন? বললাম আমাদের নিজেদের মধ্যে একটা আমরা কনফিডেন্স আছে। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, বলে দিই, বডির মধ্যে 5টার বেশি নাম্বার লিখবেন না কখনো, লিখলে কিন্তু তার কার্যকারিতা কমতে পারে। আমি স্পেশালি কাউকে কিছু যদি বলে থাকি সেটা আলাদা কথা। জেনারেলি আপনি টিভি থেকে অনুষ্ঠান শুনে যদি বডির মধ্যে 5টার বেশি সংখ্যা লেখেন তাহলে কিন্তু তার পাওয়ারটা কমতে আরম্ভ করবে। 5টার বেশি সংখ্যা লিখবেন না। আপনার সম্বন্ধে বলছি নিবেদিতা ম্যাডাম, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার সাউন্ডটা ঠিক মতন আসছে না, মানে আপনি একটু ব্যালকনির ধারে গিয়ে কথা বলুন। একটু ঘরের বাইরে বেরোন প্লিজ। হ্যাঁ, 1/8/1990। আপনার কথাটা কিন্তু কেটে 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 আসছে। 1/8/1990। হ্যাঁ, একটু যদি ছাদে যাওয়া সম্ভব হয় বা ব্যালকনিতে আসা সম্ভব হয় তাহলে আমার মনে হয় আওয়াজটা, কারণ একটু লং টাইম কথা হয় তো, সুবিধা। হ্যাঁ, আপনারও বুঝতে সুবিধা হবে, সবার বুঝতে সুবিধা হবে। 1/8/1990 টাইমটা বলুন একটু। দুপুর 3:15। দুপুর 3:15। দাঁড়ান, দুপুর 15:15। কালনা। কালনা? কিবার ছিল এটা? এটা বুধবার। কারেক্ট, বুধবার ছিল। বৃশ্চিক রাশি এবং আপনার হচ্ছে পয়লা ধনু লগ্ন। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। বৃশ্চিক রাশি এবং ধনু লগ্ন। আমি বৃশ্চিক রাশিই বলেছি, আমি ধনু রাশি বলিনি। বৃশ্চিক রাশি এবং ধনু লগ্ন। প্রথমত বলি, এখানে যেটা দেখাচ্ছে আপনার কালনা বললেন না? একটু দাঁড়ান, 0 ডিগ্রিতে আসছে, দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান। কালনা লগ্নটা 0 ডিগ্রিতে আসছে, একটু কনফিউশন লাগছে, দাঁড়ান একটু, দাঁড়ান। জাস্ট আপনার ধনুলগ্ন ঢুকেছে আর কি, মানে বৃশ্চিক থেকে চেঞ্জ হয়ে গিয়ে জাস্ট ধনুলগ্নের দিকে ঢুকেছে। হ্যাঁ, আপনি এটা আমাকে বলেছিলেন। আমি যখন মানে বেশ কিছু বছর আগে যখন পড়াশোনা করছিলাম তখন আমি গেছিলাম আপনার কাছে, তখন আপনি এটা মানে বলে দিয়েছিলেন, আমাকে সব করে দিয়েছিলেন। তখন আশা করি আমি কোনো রেমেডি দিইনি। না না না, আচ্ছা, আমার ঠিক দশা চলছিল বলে বলছি। প্রথম কথা, আপনার ছকে যেটা দেখাচ্ছে আপনার শারীরিক দিক থেকে, আচ্ছা দুপুর 3:15 বললেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, চোখে চশমা আসা এবং চোখে চশমা আসা, মাথার যন্ত্রণা এবং গাইনো কোনো প্রবলেম আসতে পারে। আপনার পিসিওডি জাতীয় রোগ ব্যাধি আসতে পারে। হ্যাঁ, এরকম কিছু ফিল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবগুলো। আপনার ছকে দেখাচ্ছে আপনার রাশিচক্রে পিতৃদোষ এবং মাতৃদোষ আছে, মানে এটা ইন্ডিকেট করছে আপনার মাতুল বংশে বা পিতৃবংশে কারুর কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে। আপনার মাতুল বংশে বা পিতৃবংশে
কারুর কোনো কম বয়সে কোনো মৃত্যু হয়েছে? জানি না, আপনি হ্যাঁ জানেন? হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে। কার কি হয়েছিল? আমি সেটা আসলে হ্যাঁ, মানে এভাবে বলতে পারবো না, কারণ সবাই তো দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। কিন্তু হয়েছে, হ্যাঁ মানে ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা একদম ঠিকই কথা। 2 নাম্বার, আপনার ছকে বিবাহ সুখে কিছু বাধা হওয়ার চান্স রয়েছে। বিবাহ সুখে কিছু বাধা হওয়ার চান্স রয়েছে, শুনতে পেয়েছেন? হ্যাঁ বিবাহ সুখে কিছু বাধা হওয়ার চান্স রয়েছে, বাট কেরিয়ারের জায়গা কিন্তু আপনার অত্যন্ত ভালো। লগ্নপতি বৃহস্পতি তুঙ্গ গৃহে, কেরিয়ারের জায়গা অত্যন্ত ভালো। আবার ভালোর সঙ্গে বৃহস্পতির সঙ্গে ওখানে কেতুর অবস্থান রয়েছে, মানে কিছুটা আবার একটু খারাপও বটে। মানে ভালো, বেশ ভালো। আপনার উচ্চশিক্ষার যোগ, শুক্র আপনার ছকে ভালো। শুক্র জেনারেলি ভালো থাকলে যে কোনো লেখালেখি করা, ব্লগ তৈরি করা, কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করা, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকা কোনো কাজকর্ম করা, আইটি নিয়ে কাজকর্ম করা, এগুলো হয় আমি জেনারেলি। আইটিতেই আছি, হ্যাঁ আমি আইটিতেই আছি। কিন্তু আমি ওই ক্যারিয়ারের ব্যাপারেই জানতে চাই। আমি বলছি, কিন্তু আপনার এখানে কেরিয়ারভাবে সেভাবে কোনো প্রবলেম নেই, কিন্তু 1 তারিখের জাতিকা আপনি, এবং আপনি জোডিয়াক সাইন অনুযায়ী লিও। জোডিয়াক সাইন অনুযায়ী আপনি লিও, মানে রাশিতে আপনার বৃশ্চিক, কিন্তু ওয়েস্টার্ন থিওরি মতে আপনি লিও। যারা লিওর মেয়ে হয় এবং 1 তারিখের জাতক হয়, 1, 10, 19 এবং 28, তারা খুব অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়। অধিকাংশ এদের টার্গেট থাকে কি করে বিদেশে গিয়ে সেটেল করব। হ্যাঁ আমি আসলে সে ব্যাপারেই জানতে চাইছিলাম আসলে। আপনি ঠিকই বলেছেন, মানে ক্যারিয়ারে বিদেশ যাত্রা, মানে এটা কমন আমি দেখেছি। লিও যারা হন লেডি, তাদের যদি 1, 10, 19, 28 হয়, একটু বৃহস্পতি ভালো থাকে, ভালো কেরিয়ার যোগ হয়, তারা বিদেশে সেটেল চিন্তা ভাবনা করে। কিন্তু আপনার ছকে বিদেশে সেটেল হওয়াটা ততখানি কিন্তু শুভ নয়, কারণ বিদেশ যোগ দেখা হয় নবম ঘর এবং দ্বাদশ ঘর। নবম ঘর ইজ ওকে, দ্বাদশ ঘর ইজ নট ওকে। দ্বাদশ ঘরে নিজস্ব চন্দ্র রয়েছে, নবম ঘর ওকে, মানে দুটোকে যদি ভাগ করা যায় 50% ইজ ওকে, 50% ইজ ব্যাড। ফলে বিদেশ যাত্রা আপনার জন্য সেই মাত্রায় সুইটেবল নয়। দেশের মধ্যে বাইরে কোথাও যাওয়াটা আপনার জন্য সুইটেবল। এবার যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে বলুন। হ্যাঁ আমি আসলে ওই ক্যারিয়ারের ব্যাপারেই জানতে চাইছিলাম। আর আমার এখনো বিবাহ হয়নি, আপনি যে বলছিলেন বিবাহ রিলেটেড প্রবলেম আছে, আমি এখনো বিয়ে করিনি। আমি আসলে ক্যারিয়ার নিয়েই একটু মানে জানতে চাইছিলাম যে আমার উন্নতি কিভাবে হবে, মানে অনসাইট অপরচুনিটি আছে কিনা। না, প্রথম কথা আপনি বলছেন আপনার বিবাহ হয়নি, কিন্তু আপনার কি জীবনে কোনো রিলেশনও আসেনি নাকি সেটাও বলবেন না টিভিতে? না মানে আমি আচ্ছা ঠিক আছে, এটাও বলবেন। ক্যারিয়ার নিয়েই আসলে ঠিক আছে, এটাও বলবেন না, ঠিক আছে। উহা করছেন আপনি, তো মানে কেউ মারা গেছে এটাও বলতে চাইছেন না, কোনো ব্যাপার আর কি। যাই হোক, কিন্তু গেছে এটা সত্যি, এবং রিলেশন যে হয়েছিল হয়তো সেটা সত্যি, কারণ না বলাটা আমরা সম্মতির সূচক ধরতে হ্যাঁ, পারি। কোনো কারণে আপনি তো হাসলেনও বটে, কোনো কারণে আপনার জীবনে কোনো লিগ্যাল কেস, কোর্ট কাছারি আসতে পারে। আপনি যে বাড়িতে আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বাড়িতে আছেন সেই বাড়ির ছাদে বলুন, মানে ছাদে মানে ওপরের রুফের দিকে বা দেওয়ালের দিকে যদি কোনো ফাটা ফাটা হয়ে থাকে, বা একটু কালারটা একটু মলিন হয়ে যায়, বা মাকড়সার জাল থাকে, যেটা এই ছকে থাকা উচিত বলে আমার মনে হচ্ছে, সেটা আপনাকে দুর্ভাগ্যের সঞ্চার করতে পারে। বিদেশ যাত্রার যোগ আপনার ছকে আছে, কিন্তু সেটা আপনার জন্য বর্তমানে সুইটেবল নয়। আর কিছু কোশ্চেন? বিবাহ করলে কোন টাইমে করা উচিত? আপনার আজকে বয়স কত? 30 বা 31 প্লাস আশপাশ। একটা 30 বা 31 প্লাসের জন্য মোটামুটি যে হাজব্যান্ড হবেন তার বয়স আনুমানিক হওয়া উচিত 36-37। এটা ন্যাচারাল? am I wrong? হ্যালো? না না, হ্যাঁ ঠিকই বলেছেন। একটা 30-31 নারীর জন্য একটা হাজব্যান্ড 36-37-এর থাকবে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ। এবার 36-37-এর কোনো একটি পুরুষ যদি আপনাকে বিবাহ করেন, প্রথম চিহ্ন হচ্ছে এই 36-37-এর পুরুষটি 28-এ কেন বিয়ে করলেন না?
29-এই কেন নয়, 30-এই কেন নয়, 31-এ কেন নয়, 32-এ কেন নয়? জেনারেলি যারা হাইলি এস্টাবলিশড হয় তারা 28, 29, 30-এর মধ্যেই বিয়ে করে নেয়। এবার কোন একটি ছেলে লেট ম্যারেজ করছে 34, 37, তাহলে এর 3-4টে প্রবাবিলিটি থাকতে পারে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। নাম্বার 1, সে হাইলি এস্টাবলিশড নয়, অথবা হাইলি এস্টাবলিশড, তার হয়তো বাড়িতে কোনো বোন ছিল, বোনের হয়তো বিয়ে দেওয়ার জন্য তার টাকা চলে গেছে, বাবা মার শরীর স্বাস্থ্যের জন্য টাকা চলে গেছে, বিয়ে করার সময় পায়নি। আর 3 নম্বর কোয়ালিটি লো। ফলে 36-37-এর কোনোটি পুরুষ এলে একদম আপনার যে মনের মতো পুরুষ আসবে তা কিন্তু নয়, সেটাকে আপনাকে ইয়েস করতে হবে। যদি ইয়েস করেন আগামী 1.5 বছরের মধ্যেই আপনার বিয়ে হবে। এখানে যদির ফ্যাক্টর রয়েছে। আমি বলি ভাগ্য 50, কর্ম বা অ্যাকশানটাও কিন্তু 50। আপনি সেটা শুনে কি অ্যাকশান নিলেন। বিয়ের জায়গাটা চাপ আছে, একটু খেয়াল রাখবেন। গুরুজনদের ক্ষেত্রে ব্রেন, নার্ভ, চেস্ট, ব্লাডে প্রবলেম আসতে পারে। আর কিছু কোয়েশ্চেন? হ্যালো হ্যালো, নেই মনে হয় ফোনে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার বাস্তুর জন্য দাদা বললেন বিভিন্ন জায়গায় জলের কলের কথা বললেন, ইনভার্টারের পজিশন বললেন, টয়লেটের কথা বললেন, ইত্যাদি কথা, এন্ট্রেন্স বললেন, এগুলো বললেন। তো এই যে বিষয়গুলো বিভিন্ন তত্ত্বের সঙ্গে যুক্ত। বেসিক্যালি আমাদের বাস্তুর মধ্যে 4টি তত্ত্ব বিদ্যমান। এক হচ্ছে অগ্নিতত্ত্ব, মানে ফায়ার এনার্জি। যে ফায়ার এনার্জি, যে হট এনার্জি অর্থকে আনতে সাহায্য করে। এই যে মেয়েটি প্রশ্ন করেছেন আমার কেরিয়ার, তাহলে কেরিয়ারকে ডেভেলপমেন্ট করার জন্য হট এনার্জি দরকার, ফায়ার এনার্জি দরকার। ফায়ার এনার্জি থাকে বেসিক্যালি দক্ষিণ পূর্ব কর্নার এবং দক্ষিণ দিক, পূর্ব দিকে হালকা থাকে। নেক্সট যে এনার্জিটা হচ্ছে অগ্নিপৃথ্বী। পৃথ্বী মানে সলিড এনার্জি, আর্থ এনার্জি। আর্থ এনার্জি মানে কি স্টেবিলিটি। আমি যে কাজটা করছি, যারা আনস্টেবল থাকে তারা জীবনে স্টেবল কিভাবে পাবে। এবং আর্থ এনার্জিতে যারা গুড লাক পেতে চান, সেই গুড লাক পাওয়ার জন্য আর্থ এনার্জি ভালো করা দরকার। এর দিক হচ্ছে মোটামুটি দক্ষিণ পশ্চিম কর্নার এবং পশ্চিমের কিছুটা কর্নার, এবং 4টে কর্নারে কিছু কিছু আর্থ এনার্জি থাকে, মানে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন ছিল, যখন বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে, পাশাপাশি ধরুন 35 থেকে 40, এটা আমার ইন্ডিভিজুয়াল একজনের প্রশ্ন ছিল, আমার সেটা আজকে মনে হলো যদি আলোচনা করা যায়। 35 থেকে 45 বছর যারা বয়স্ক, এরা ধরুন চাকরি করছে, কিন্তু চাকরিতে যে খুব খারাপ অবস্থা তাও নয়, কিন্তু চাকরির পাশাপাশি তারা ব্যবসা করে সেকেন্ড ইনকামের একটা ওয়ে তারা করতে চাইছে, অথবা ধরে নিন যে চাকরি ছেড়ে দিয়ে তারা ব্যবসায় যেতে চাইছে, বাট বয়সের ব্যারিয়ার কিন্তু 35 to 45। এরা কি করতে পারে? মানে দেখুন, এটা তো একটা বড় বিস্তৃত ব্যাখ্যা, এটা এই অনুষ্ঠানে বলছি। আমি তাহলে সন্ধ্যের অনুষ্ঠানে বলবো যে 35 থেকে 45-এর মধ্যে যারা আছেন তারা চাকরি করছেন, চাকরির সঙ্গে পাশাপাশি আরও কিছু এক্সট্রা করতে চান, ইনকামকে বাড়াতে চান। আজই তো ইনকাম নিয়ে কাজ হচ্ছে, সুতরাং প্রশ্নটা যথাযথ প্রশ্ন। এবং মেনলি ইনকাম করার জন্য এই 35 থেকে 35 বছরের জাতক জাতিকে মেন কিন্তু চেষ্টা করে। এই সময়টাই আপলিফমেন্টের সময়। এটা আমি সন্ধ্যে 6টা অনুষ্ঠানে বলবো যে, বা কেউ চাকরি করছেন, চাকরি ছাড়তে চাইছেন, ছেড়ে ব্যবসা করতেন, কি ব্যবসা করবেন, কখন করবেন, এটা আমি সন্ধ্যা অনুষ্ঠানে বলবো। তো আর্থ এনার্জি গেল। এবার চলে এলো ওয়াটার এনার্জি, উত্তর দিকে থাকে, সেটা কমিউনিকেশন তৈরি করে। ফলে এই অগ্নি, পৃথ্বী, বায়ু থাকে পূর্ব দিকের এনার্জি। প্রত্যেকটা তত্ত্ব আছে। আমাদের সময় আজকে শেষ। সন্ধ্যেবেলার 6:35 অনুষ্ঠানে এই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং দাদার প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব যে 35 থেকে 40 বছরের বা 35 বছর জাতক জাতিকা যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন, বা চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চাইছেন ব্যবসার মাধ্যমে, তারা কী সিদ্ধান্ত নেবেন, কীভাবে ইনকাম বাড়াবেন। একটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দেবো, যে পদ্ধতিগুলো করলে আপনি ইনকামটাকে টেনে আনতে পারবেন, শেখাবো। বেশ, আমার এই কোয়েশ্চেনটা অ্যালাউ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ এই বয়সের বহু মানুষ আমার মনে হয় যে আজকে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার সবাইকে।